মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে ১,১৩,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ইতোমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ালো অন্তত ১৩,১৩,০০০-এ। তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনও দেয়নি সরকার। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি তাসনিম মহসিন, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। তাসনিম মহসিন, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ শাহাদাত। হ্যাঁ, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই যে মানবিক করিডোর দেওয়ার কথা, সেই সম্পর্কে একটি নীতিগত সিদ্ধান্ত এসেছে, সরকার নিয়েছে, অন্তর্বর্তী সরকার। এই যে মানবিক করিডোরটা চেয়েছিল, আসলে এই প্রেক্ষাপটটা কি ছিল তখন? আচ্ছা, মূলত হচ্ছে গিয়ে ২০২৩ সালে নভেম্বর থেকে মূলত যখন ফুল স্কেলে আপনার রাখাইনে আরাকান আর্মির সাথে হচ্ছে গিয়ে আপনার জান্তা সরকারের যুদ্ধ শুরু হয়। তো সেই সময় থেকে আজকে পর্যন্ত আপনি যদি দেখেন, ওরা অল্প অল্প করে হচ্ছে গিয়ে রাখাইন অঞ্চলের অলমোস্ট লাইক 80% জায়গা হচ্ছে গিয়ে তারা দখল করে বসে আছে আরাকান আর্মিরা, এবং ৮০% জায়গা বা পোস্ট হারিয়েছে হচ্ছে গিয়ে মিয়ানমারের জান্তা সরকার। এবং আপনি জানেন যে ২০২৪-এর বিভিন্ন সময় আরাকান আর্মির চাপের মুখে পড়ে বা তাদের এগ্রেশনের শিকার হয়ে মিয়ানমারের সেনাবাহিনী, তাদের বর্ডার গার্ডের যে সদস্যরা আছেন, এছাড়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেসব সদস্যরা আছেন, তারা কিন্তু পালিয়ে বাংলাদেশে চলে আসে আশ্রয় নেওয়ার জন্য, জীবন বাঁচাতে। এবং তারপরে তাদেরকে ক্যাম্প থেকে রিপ্যাট্রিয়েট করে হচ্ছে গিয়ে নেপিদোর কাছে আসলে দিয়ে দেওয়া হয়। তো এই যে একটা সিচুয়েশন আসলে ওইখানে তৈরি হয়েছে, তো মিয়ানমারের জান্তা সরকারের এই স্টেটটার উপরে, রাখাইন স্টেটের উপর এখন আসলে বলতে গেলে ওই পরিমাণ নিয়ন্ত্রণ আসলে নেই। তো তারা আরাকান আর্মিকে হচ্ছে গিয়ে কোণঠাসা করার জন্য আশেপাশে যতগুলো স্টেট থেকে বা ক্যাপিটাল থেকে যেই সাহায্যগুলা বা যে ফুড সাপ্লাই থেকে শুরু করে অন্যান্য যেই সরবরাহ ব্যবস্থাগুলা আসলে ছিল, সবগুলোকে কাট অফ করে দেয়। তো ফলে আপনার রাখাইনে একটা খাদ্যের সংকট আসলে দেখা দেয়, এবং যেটাকে জাতিসংঘ বলছে ফেমিন লাইক সিচুয়েশন, মানে দুর্ভিক্ষের একটা আশঙ্কা জাতিসংঘ থেকে করা হচ্ছে। এটা গত বছরের শেষের দিকে তারা ইউএনডিপি, জাতিসংঘের হচ্ছে গিয়ে উন্নয়ন প্রকল্প, তারা মূলত হচ্ছে গিয়ে এই সার্ভেটা করে এবং বলে যে চলতি বছরের মার্চ এপ্রিলে, যে এপ্রিল আমরা এখন শেষ করছি, মূলত মার্চ এপ্রিলের দিকে একটা দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে। এবং এই দুর্ভিক্ষ যদি আসে, তাহলে হচ্ছে গিয়ে এর আগে তো শুধু রোহিঙ্গারা মূলত বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছে, পরবর্তীতে দেখা যাবে যে হচ্ছে গিয়ে রাখাইনের অন্যান্য যেসব বাসিন্দারা আছে, অন্যান্য রাখাইনিজ যারা আছে, তারাও মূলত বাংলাদেশে ঢুকে পড়ার একটা আশঙ্কার কথা তারা বাংলাদেশকে বলেছে। এবং এই কারণে এই প্রেক্ষাপটটি দেখিয়ে, কারণ ওইখানে এই মুহূর্তে আয়ের উৎস নাই, অবকাঠামো ভেঙে পড়ছে, কৃষিকাজ করতে পারতেছে না, মানে একটা, এবং বাইরের থেকেও সাপ্লাই বন্ধ, কারণ আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য যেহেতু হচ্ছে গিয়ে জান্তা সরকার সব কিছু কাট অফ করে দিয়েছে। সো সেই প্রেক্ষাপটে, এবং ইভেন ইউএনও কিন্তু হচ্ছে গিয়ে আপনার মানে মিয়ানমারের ইউএন যারা কাজ করেন, তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার রাখাইনে ওই দিক থেকে ঢুকতে পারছেন না। সো এই কারণে এখানে মানবিক বিবেচনায় জাতিসংঘ মূলত হচ্ছে গিয়ে বাংলাদেশের কাছে বলেছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তোমরা দাও, মানবিক একটা পথ তোমরা তৈরি করে দাও, মানবিক করিডোর, যাতে হচ্ছে গিয়ে এখানে ফুড সাপ্লাইটা এবং ইমার্জেন্সি মেডিকেল যে সাপ্লাইগুলো আছে সেগুলো যাতে অ্যাটলিস্ট করা যায়। তা এই মানবিক করিডোর যদি স্থাপন হয়, তাহলে কি ধরনের ঝুঁকি থাকবে বলে মনে করেন? দেখেন, মানবিক করিডোরের ঝুঁকি আসলে আছে। বিশ্বের এখন পর্যন্ত যত জায়গায় যুদ্ধ হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় সেইখানকার থাকা সিভিলিয়ানদের জন্য হচ্ছে গিয়ে মূলত এই তাদের ওইখানে ফুড সাপ্লাই থেকে ইমার্জেন্সি সাপ্লাইগুলো মূলত সেগুলোর জন্য হচ্ছে গিয়ে মানবিক করিডোরটি চেয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে। আপনি সিরিয়া দেখেন বা আফগানিস্তানের ওই সময় দেখেন, বা হচ্ছে ইরাকে বা আফ্রিকার যে কান্ট্রিগুলোতে আপনার এখনও ওয়ার লাইক সিচুয়েশন আছে, এখানে গৃহযুদ্ধ তো
মানে প্রতিনিয়তই চলমান আছে এবং সেখানে মানবিক করিডোরগুলো আসলে দেওয়া হয়। পৃথিবীর কোনো মানবিক করিডোরই আসলে হচ্ছে গিয়ে ক্রাইম ফ্রি না। একটা মানবিক করিডোর আসলে যখন দেওয়া হয় তো সেটার সাথে হচ্ছে ইনহেরেন্টলি হচ্ছে গিয়ে আপনার এই ক্রিমিনাল অর্গানাইজেশনগুলো মানবিক করিডোরটিকে একটা সেফ প্যাসেজ হিসাবে ইউজ করে যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং চালানোর জন্য। বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আমরা যেটা একটু আগে বলছিলাম যে আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্যই মূলত হচ্ছে গিয়ে যাবতীয় যত সরবরাহ আছে সেটাকে বন্ধ করা হয়েছে। আচ্ছা, এখন এই মুহূর্তে যদি এরকম হয়, বাংলাদেশ যদি হচ্ছে কি একটা বাংলাদেশ একটা মানবিক করিডোর দিল, সেখান থেকে হচ্ছে কি ফুড সাপ্লাই গেল, তো এই বিষয়ে তো আসলে কোনো সন্দেহ নাই ওইখানে ফুড স্কেয়ারসিটি বা ওইখানে খাদ্যের স্বল্পতা আসলে আছে রাখাইনে, এবং পাশাপাশি হচ্ছে কি যতটুকু আছে সেটার দাম অত্যন্ত বেশি যেহেতু ইনফ্লেশন এখানে হিট করেছে। সো এই মুহূর্তে যখন হচ্ছে গিয়ে আপনার ওইখানে সাধারণ নাগরিকের জন্য যে খাদ্য সরবরাহটি যাবে, তো সেই খাদ্য সরবরাহের উপর মানে আমার দৃষ্টিকোণে বা একটা সিকিউরিটি এক্সপার্টরা আসলে বলেন যে সবার আগে কর্তৃত্ব নেবে হচ্ছে গিয়ে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী, অ্যান্ড দ্যাট ইজ আরাকান আর্মি। কারণ হচ্ছে গিয়ে যে খাদ্য সংকট তো শুধু সাধারণ মানুষের জন্যই না, সেখানে খাদ্য সংকট হচ্ছে গিয়ে আরাকান আর্মির জন্যও খাদ্য সংকট আসলে তৈরি হয়েছে। সো তারা আসলে এই খাদ্যটিকে প্রথমে স্টোর করবে, আমার পয়েন্ট অফ ভিউতে তারা নিজেরা খাবে, তো অ্যাটলিস্ট তারা হয়তো বা 1 বছর 6 মাস বা একটা সার্টেন টাইম পর্যন্ত তারা স্টোর করার পরে তারপরে গিয়ে যদি কোনো কিছু বাঁচে সেইটা গিয়ে যাবে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের কাছে। সো ফলে হচ্ছে গিয়ে যে আপনি এই নিশ্চয়তা কিভাবে দিবেন যে আমি যে খাদ্য সরবরাহটাই করতে যাচ্ছি বা আমি যে করিডোরটি ব্যবহার করতে দিব, এখান থেকে যে খাদ্যটি যাবে বা ত্রাণ যাবে সেটা যে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, এটা হচ্ছে গিয়ে এক নাম্বার শঙ্কা বা ঝুঁকির জায়গা। দ্বিতীয় ঝুঁকির জায়গা হচ্ছে গিয়ে যে আপনার মিয়ানমার সেনাবাহিনী বা মিয়ানমার জান্তা সরকার আরাকান আর্মিকে হচ্ছে কর্নার করার জন্য বা কোণঠাসা করার জন্য তো মূলত আপনার এই খাদ্য সরবরাহ থেকে যাবতীয় যত সরবরাহ সাপ্লাই সিস্টেমটাকে ডিসরাপ্ট করেছে। তো এখন আপনি যখন হচ্ছে গিয়ে দিক থেকে আপনি তাকে খাদ্য সরবরাহ করবেন, তখন আপনার নেপিদোর সাথে ঢাকার একটা টানাপোড়েন শুরু হওয়ার চান্স আছে। এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার শঙ্কার জায়গা। 3 নাম্বার শঙ্কার জায়গা হচ্ছে গিয়ে মিয়ানমারের এই অঞ্চলটাকে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ল্ডের ক্রাইমের জন্য হচ্ছে গিয়ে আপনার খুব আলাদাভাবে হচ্ছে গিয়ে চিহ্নিত করা হয়। ইটস এ বাফার জোন। কীভাবে? এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনার উইমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং হয়, নারী ও শিশু পাচার যেটাকে আমরা বলি। অবৈধ অস্ত্রের সরবরাহ এই জায়গা থেকে হয় এবং ড্রাগসের জন্য এই জায়গাটা বিখ্যাত। সো ফলে আপনার যখন এরকম একটা সেফ প্যাসেজ বা একটা করিডোর যখন থাকবে, তখন পুরো ওয়ার্ল্ডে মূলত হচ্ছে গিয়ে তাদের এই অপকর্মটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বা সাপ্লাইংয়ের জন্য তারা এই করিডোরটি ব্যবহার করতে পারে। কারণ আমরা যেটা দেখেছি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এই করিডোর, এরকম হিউম্যানিটেরিয়ান করিডোরকে আসলে হচ্ছে গিয়ে যাবতীয় যত ধরনের সাপ্লাই আছে অপরাধীরা সেগুলোর কাজে ব্যবহার করে থাকে। সো ফলে এদিক থেকে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে 3 নাম্বার যে শঙ্কার যে জায়গাটা। এছাড়াও আমাদের আজকের যে প্রতিবেদনটি আসলে ছাপা হয়েছে এখানে বাকি সংখ্যাগুলো আমরা আসলে তুলে ধরেছি। এই যে নিরাপত্তা ঝুঁকি, এইটা আসলে কতটুকু বিবেচনায় নেওয়া হয়েছে? এক কথা হচ্ছে গিয়ে যে মানে ওই জায়গায় আসলে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে রাখাইনের, সেইটার কন্ট্রোল আসলে কারো কাছে নাই। সো আপনি যেই সহায়তাটা আপনার হয়ে যাবে, আপনার উপর দিয়ে রাখাইনে যাবে, সেইটার প্রপার ডিস্ট্রিবিউশন আপনি কিভাবে নিশ্চিত করবেন? কিছু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো কি? আমি একটু এই জায়গাটা আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে গিয়ে যে দেখেন যে আপনি প্রতি বছর 2017 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর আয়োজন করে জেনেভাতে হচ্ছে গিয়ে রোহিঙ্গাদের, বাংলাদেশে আশ্রয় নেয় যেসব রোহিঙ্গা আছে তাদের জন্য ফান্ড কালেক্ট করেন, জাতিসংঘ যেটা মূলত করে থাকে। তো সেইখানে আপনি এখন পর্যন্ত প্রপার ফান্ড আপনি কালেক্ট করতে পারেন। আপনি যতটুকু বাজেট দেন, যতটুকু চাহিদা দেন, সেটা কখনোই এটা পূরণ হয় না এবং বরঞ্চ ফান্ড কমতে এখন 50%-এর নিচে চলে আসছে। তো আপনি যখন তার মানে হচ্ছে কি আপনি রাখাইনে যেই সাপ্লাইটা পাঠাবেন সেটা
অপ্রতুল থাকবে, সেটা সাফিসিয়েন্ট থাকবে না। হয়তো এখানে ২,০০০ মানুষ আছে, সেখানে আপনি ৫০০ মানুষের জন্য হয়তো আপনি খাবার বা ইমার্জেন্সি সাপ্লাইয়ের যে ব্যবস্থা করেছেন। তো বাকি ১৫০০ মানুষ আসলে কী করবে? তখন বাকি ১৫০০ মানুষ কী করবে? নরমালি যেটা হয়, দিস ইজ দ্য ট্রেইট অফ দ্য পিপল, যে যখন হচ্ছে গিয়ে তারা অন্য কোনো উপায় পায় না, তখন যেই উৎস থেকে খাবার আসে বা যেই উৎস থেকে সাপ্লাই আসে, সেই উৎসের দিকে তারা যেতে থাকে। সো ফলে এই মানুষগুলা তখন এই যে করিডোরটি ইউজ হচ্ছে, এই করিডোরের দিকে মূলত আসবে। সো ঝুঁকি কিন্তু অনেকগুলা আছে। অনেকগুলো এইগুলো আছে। কতটুকু আসলে সরকার আমলে নিয়েছে সেটা আসলে এখনো আমরা জানি না। কারণ গতকালকে যখন হচ্ছে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে আমরা মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, পাশে তিনি একটা কথা বলেছিলেন শর্তের কথা, যেটা আপনি একটু আগে বলছিলেন। তো এই যে শর্তটি, যে শর্তগুলো করেছে, এটা আমি জাতিসংঘের ঢাকার যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তারা যেটা বলছে যে আগে গভর্নমেন্টকে মিয়ানমারের সাথে হচ্ছে গিয়ে আপনার কমন টার্মস বা ঐক্যমতে আসতে হবে যে এরকম একটা স্ক্যারসিটি চলছে, তো জাতিসংঘ চাচ্ছে এখানে ফুড সাপ্লাই দেওয়ার জন্য, সো মানে আমি এটা দিতে পারি কিনা। এটা যখন হবে তো তখন হচ্ছে তারপরে গিয়ে মূলত ওই শর্তগুলো নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হবে। এখন পর্যন্ত শর্তগুলো হচ্ছে গিয়ে আপনার জাতিসংঘও জানে না, শুধু গভর্নমেন্ট জানে, ইফ গভর্নমেন্ট হ্যাজ কনস্ট্রাক্টেড দোজ কন্ডিশনস। কিন্তু এর বাদে এখন পর্যন্ত আসলে এগুলো ডিসক্লোজ না। আরাকান আর্মির সঙ্গে কি বাংলাদেশের বা ঢাকার যোগাযোগ আছে? হ্যাঁ, এইটাও আমরা গতকালকে উপদেষ্টার কাছে জিজ্ঞেস করছিলাম। আরাকান আর্মি আসলে স্বীকৃত কোনো শক্তি আসলে রাখাইনের বা মিয়ানমারের না। যদিও তারা এই মুহূর্তে হচ্ছে গিয়ে বাংলাদেশ মিয়ানমারের বর্ডারের পুরাটাই হচ্ছে গিয়ে তারা নিয়ন্ত্রণ করছে। জান্তা সরকারের এই সীমান্তের উপর কোনো ধরনের কোনো মানে নিয়ন্ত্রণ আসলে নাই এই মুহূর্তে। সো ফলে বাংলাদেশ গভর্নমেন্ট নিজ স্বার্থে, কারণ আপনার তো আলটিমেটলি এখানে সিকিউরিটি দিতে হবে। নিজ স্বার্থে হচ্ছে গিয়ে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। যদিও বাংলাদেশ বলছিল যে আমরা নন স্টেট অ্যাক্টর, যারা আসলে স্বীকৃত না তাদের সাথে আমরা আসলে যোগাযোগ করি না, এবং স্বীকৃত যারা না তাদের সাথে না যোগাযোগ করার কিছু আপনার ঝুঁকি আছে। কারণ সেন্টার বা ক্যাপিটাল সেটার উপর হচ্ছে গিয়ে আপনার রাগ করতে পারে বা তারা এটাতে মনোক্ষুণ্ণ হতে পারে। সো ফলে বাংলাদেশ বলছে যে হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু যোগাযোগ আমরা আসলে মেনটেন করছি তাদের সাথে। নতুন করে শনিবার পর্যন্ত ১,১৩,০০০ নতুন করে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা। এই যে নতুন করে আসছে এই রোহিঙ্গারা, এইগুলো প্রত্যাবর্ষণের আসলে অগ্রগতিটা কোন পথে আছে আসলে? আচ্ছা, মানে ১,১৩,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, দিস নাম্বার আসলে ডাজন্ট মিন এনিথিং, বিকজ আপনার যখন আমরা প্রায় ১০ লাখের উপর রোহিঙ্গাকে আমরা আসলে আশ্রয় দিয়েছি, এবং স্বাভাবিকভাবেই যখন তারা মানে আবারও ওই অঞ্চলে বাকি রোহিঙ্গা যারা বা বাকি অন্যান্য জনগোষ্ঠী যারা আসলে সাপ্রেসড হবে বা নির্যাতনের শিকার হবে, তো তারা অবশ্যই হচ্ছে গিয়ে আপনার তাদের অ্যানসিস্টাররা বা তাদের অন্যান্য আত্মীয়-স্বজনের রিলেটিভরা যেখানে আছে তারা সেখানেই যাবে। সো সেই হিসাবে এই নতুন ইনফ্লাক্সটি আসলে হয়েছে। কিন্তু এইখানের আমাদের রিপোর্টের সবচেয়ে বড় যেটি বিষয় সেটা হচ্ছে গিয়ে যে জাতিসংঘ বাংলাদেশের কাছে বলছে যে এদেরকে তোমরা শেল্টার দাও, এদের জন্য হচ্ছে গিয়ে ফ্যাসিলিটিসগুলো তৈরি করো। ডিসপাইট বাংলাদেশে যেসব রোহিঙ্গারা গত এতদিন মানে ৮ বছর ধরে বসবাস করছে ২০১৭ অনওয়ার্ডস এখন পর্যন্ত, তাদের জন্য হচ্ছে গিয়ে অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত শেল্টার বা তাদের চিকিৎসা বলেন, আমরা ওইটা এখন পর্যন্ত জাতিসংঘ সহ একটা বাংলাদেশের নেতৃত্বে ডেফিনেটলি হচ্ছে, কিন্তু মূল কাজটি করছে তো জাতিসংঘ, সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। সেটা নিশ্চিত করতে না পারার পরে যখন হচ্ছে গিয়ে আবার নতুন করে রোহিঙ্গারা আসে, সেটা ১০ জন হোক, ১ লাখ হোক, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, সেটাতে হয় কি আমাদের উপর আরও বোঝা আসলে চাপে। এটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের উপর নতুন করে রোহিঙ্গা বোঝা চাপছে। এটি প্রত্যাবর্ষণের জন্য কি আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? অগ্রগতি আছে কোনো? প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ আপনি জানেন যে গত মার্চে রমজানের মধ্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই বিষয়ে কীভাবে দেখছেন। প্রথম কথা হচ্ছে গিয়ে প্রত্যাবাসন আসলে কীভাবে হবে, হাউ দে রিপ্যাট্রিয়েট টু দেয়ার হোমল্যান্ড, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে যে এই হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়েও তাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল। তো প্রত্যাবাসনের জন্য সবচাইতে প্রথম যে জিনিসটি দরকার, তারা যেখানে ফেরত যাবেন
সেই জায়গার হচ্ছে গিয়ে শান্তি স্থাপন, সেখানে স্থিতিশীলতা আপনার সৃষ্টি করা বা তৈরি করা। তো যেইভাবে আরাকান আর্মি এই মুহূর্তে, যেহেতু মিয়ানমার গভর্নমেন্টের আসলে কোনো কন্ট্রোল ওইখানে নাই, এবং আরাকান আর্মি ইজ নট অ্যাকাউন্টেবল টু এনিওয়ান, তাদের আসলে কোনো জবাবদিহিতার আসলে কোনো জায়গা আসলে নাই। তো ফলে ওইখানে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীল পরিবেশ না হবে, ওইখানকার পরিবেশ যতক্ষণ পর্যন্ত শান্ত না হবে, সেইখানে হচ্ছে গিয়ে আপনার মানুষ তার লাইভলিহুড, জীবিকা নির্বাহের জন্য স্বাভাবিক জীবনযাত্রায় যতক্ষণ আসলে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই রিপ্যাট্রিয়েশনটা বা এই যে প্রত্যাবাসন যেটাকে আমরা বলছি, সেটা আসলে হওয়ার আসলে আমি কোনো পসিবিলিটিস দেখি না। তাসনিম মহসিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com-এ চোখ রাখুন।